আমি মার্সিডিজ গাড়ি চালাইছি, আপনার ইসুজু গাড়ি চালাইছি, মের্সিডিজ চালাইছি, তারপরে বিএম গাড়ি চালাইছি, টাটা গাড়ি চালাইছি, অনেক ধরনের গাড়ি চালাইছি। আসলে ওয়ানজে গাড়ি চালাইছি, বাংলাদেশে পরিবহনে যত ধরনের গাড়ি যাচ্ছে আমি সব চালাইছি। হুন্ডাই গাড়ির যে একটা মজা, এটা আমি কোনো গাড়িতে পাইনি। যেরকম চালাইয়া মজা, বৈশা মজা, এই যাত্রীরা একটা কমপ্লেন দিব শুধু ড্রাইভারের গাফলতি ছাড়া। এই গাড়িটা যদি সুন্দরভাবে ড্রাইভিং করে, তাই এর চাইতে ড্রাইভিং করেও মজা কোনো গাড়ি নাই। আর যাত্রীদের চড়া, আমি আজ পর্যন্ত কোনো যাত্রীর কাছে কমপ্লেন পাই নাই যে এই সমস্যাটা মনে হয়েছে। তারপরে ত্রুটি তো থাকেই গাড়ির, এসি নষ্ট হইলো, সেই ক্ষেত্রে একটা ফল্ট হইতে পারে, ইলেকট্রিক ফল্ট হইতে পারে, একটা চাকা পাঞ্চ, এটা হলো অন্য জিনিস। কিন্তু চৈরা এবং চালাইয়া হুন্ডাই গাড়ির উপরে কোনো গাড়ি নেই। রিল্যাক্সেবল গাড়ি, এত সুন্দর গাড়ি যেটা চিন্তার বাইরে। আচ্ছা, যাক। তো যেহেতু ওয়ানজে চালাইছেন, বললেন টাটা চালাইছেন, ইসুজু চালাইছেন, ফুসো, মানে এইগুলা নন এসির ভিতরে আর কি। তো এইগুলার ভিতরে বেস্ট কোনটা বলবেন? এটা হিনু গাড়ি বেস্ট। হিনু তো হিনেই, হিনু আমি তো শুরু করছি একে দিয়া, হ্যাঁ, একে থেকে শুরু করে তারপরে ওয়ান যাইলো, এখন তো ওয়ান যাই বেস্ট। হিনুর উপরে গাড়ি নেই বাংলাদেশের রোডে। সেটাই। তো এই যে হিনো গাড়ির একটা দুর্বলতা আছে, বৃষ্টির ভিতরে নাকি স্লিপ কাটে, চাকা ঘুরে যায়। আমি জানি বৃষ্টি হইতেছে, রাস্তা ভিজা। এখন রাস্তার ভিতরে বিভিন্ন, আমাদের বাদ দেশে তো বাংলাদেশের রাস্তা তো এরকম না যে এখানে মাটি নাই, কাদা নেই, এই নেই সেই নেই, ময়লা যুক্ত থাকেই। হ্যাঁ, এখানে আমাকে সচেতন হইতে হইব। আমি যদি গাড়ির দোয়াই দেয় যে ব্রেক দুর্বল, এই দুর্বল, হ্যাঁ আমি জানি ব্রেক দুর্বল, তা আমাকে সতর্কভাবে গাড়ি চালাতে হইব। আমি ড্রাইভটা যদি সতর্কভাবে করি, তাইলে ব্রেক যতই দুর্বল হোক না, আমার গাড়ি কন্ট্রোল করা সম্ভব। তবে আমার সচেতনতাই নির্ভর করে দুর্ঘটনা সেভ করার মূলই। আমি সচেতন হইলে দুর্ঘটনার থেকে বাঁচা সম্ভব। হ্যাঁ, আরেকজনের দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাকে সচেতন থাকতে হবে। আরেকজনে মেরে দেব, সমস্যা নেই, সেটা দোষ ত্রুটি পরে বিবেচনা করা যাবে, কিন্তু আমাকে সচেতন থাকতে হবে, এটাই মূল কথা। তো বৃষ্টির ভিতরে কখনো রিক্সের ভিতরে পড়েছেন গাড়ি নিয়ে? হ্যাঁ, তো অহরহ পড়তে হয়। তো এরকম একটা ঘটনা যদি শেয়ার করতেন। এ তো চোখের সামনে দেখতেছি, ওই কয়দিন আগে আমার সামনে বৃষ্টির ভিতরে দ্রুত গতিতে চালাইতেছে একটা ট্রাক, ওই যে এখানে ভৈরবের এই পাশে আইসা, বিশাল 10 চাকার গাড়ি ব্রেক করলো আমার সামনের থেকে, সে ব্রেক করলো, এই যে গড় একবারে ডাইরেক্ট গিয়ে খালের ভিতরে নেমে গেল। সেটাই, তার স্পিড ছিল প্রায় 60-এর উপরে। আর আমরা জানি যে ভৈরব থেকে শুরু করে 5দলা পর্যন্ত এই রাস্তাটা একটু কঠিন রাস্তা। এখানে বৃষ্টি হলে একটা না একটা ঘটনা ঘটেই, তাহলে আমার এই রাস্তাটা সেফলি চালানো উচিত। সেটাই। তো ড্রাইভিং করে একটা যাত্রীকে সহি সালামতে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন, তো অনেক যাত্রী হয় কি খুশি হয়ে ড্রাইভারকে বা চালককে গিফট বা উপহার দেয়। তো এরকম অসংখ্য এরকম একটা স্মৃতিময় একটা মজার ঘটনা যদি বলতেন। আমি একটা স্মৃতিময় মজার ঘটনা বলতে গেলে আমাদের একজনের 2 নম্বর হয়ে যাবো, আমি ওইটা বাদ রাখি, ওইটা বাদ রাখি বলি। এই যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের, এটা খুব সম্ভব আর 4 বছর আগের ঘটনা। ওনার বন্ধুরা যাবে কক্সবাজার, আচ্ছা, আমি গেলাম ভাওয়াল কলেজে, ওইখান থেকে উঠলাম, যাত্রী সব উঠলো। সবাই উঠার পরে প্রথমেই আমরা পিঠা নিয়ে আসছে, গাজীপুরের মানুষ পিঠা নিয়ে আসছে, সবাই মিলা পিঠা খাইতেছে। আমাদের মনে হইতেছে যে তার পরিবারেরই একজন। কিছু লোক আসে উঠলো, আইসা ইসের থেকে, ওই বোটবাজার থেকে, একজন এক ধরনের পিঠা নিয়ে উঠলো। যেটা নিয়ে উঠতেছে হেরাবাগ করে খাইতেছে, আমগো দিতেছে। হোটেলে গেছি, হোটেলে যাওয়ার পরে ওনার এক বন্ধু আমার এসে বললো, ড্রাইভার সাহেব আপনারা তো হোটেলে খাওয়া দাওয়া করবেন, এই যে 2000 টাকা দিলাম, এটাতে আপনারা খাওয়া দাওয়া করে নিন। তা আমরা বললাম যে স্যার না, লাগবো না, জোর করে দিয়ে দিল। এই ভদ্রলোক সুন্দরভাবে মাঝখান দিয়ে 2-3 বার রাস্তায় গাড়ি থামাইলাম, মহিলা আছে পারিবারিক ভাবে যাইতেছে, পাম্পে থামাইলাম, তারা ওয়াশরুমে গেল, ইটি করলো। তো পুরো রাস্তায় এত আনন্দ গেলাম, আমার মনে হইলো যে আমার পরিবার হইলো, এত মানে আরাম লাগতো না। আবার দুষ্টামিও করতেছে, এই ড্রাইভার সাহেব বিয়ে করছেন কই, এই সেই বিভিন্ন আলোচনা। সে নাইমা গিয়া আমরা 5000 টাকা দিয়ে গেল আমাদেরকে, এইটা আপনারা সবাই মিলা কিছু খাইয়া নিন। এইটা হলো আমার জীবনের মানে উদ্যোগের আচরণ। এই লোকগুলাই নেক্সট টাইমে আমাদের এই গাড়িটাই আসছে, তারা চয়েস করছে এই গাড়ি, কিন্তু ওই দিনকে আমি স্টিয়ারিং ছিলাম না, আমার রিলিভার ছিল, হ্যাঁ, থাকার কারণে ওরা অসন্তুষ্ট নামছে। তো এই যে বর্তমান সময়ে একটা জিনিস হাইড্রোলিক হর্ন, যেটা এটা নিষিদ্ধ করা হয়েছে, এর কারণে আপনাদের অসুবিধা হয় নাকি? যদি এই বিষয়ে ছোট করে কিছু বলতেন। আসলে আমাদের দেশের পথচারী যারা, পথচারীকে আমি যখন রাস্তাতে হাঁটি, তো আমার তোই মনে হয় বিরক্তিকর। আর গাড়ি চালাতে গিয়া আমি মনে হয় না এটা সমস্যা মনে হয়,
কারণ আমি আগে দ্রুত গতিতে চালাইতাম, হাইড্রোলিক দিতাম, একজন ভয়তে পার হয়ে রাস্তা সাইড হয়ে যেত। আমি ভয় না দেখে যদি ছোট হরেন দিয়ে ই করতে পারি, আমার হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু বায়ু দূষণ থেকে একটা শিশু সন্তান থাকতে পারে, তার কানের সমস্যা হতে পারে। হাইড্রোলিকটা সম্পূর্ণ আমাদের দেশে থেকে উঠাই দেওয়া উচিত, এবং টিটি হরেন একটু উচ্চ শব্দের হোক, সেটা যাতে ক্ষতিকর না হয়। এই জিনিসগুলো হাইড্রোলিক থাকলে হাইওয়ে গাড়ির জন্য ভালো, কিন্তু ভালোর চেয়ে খারাপ ক্ষতিটা বেশি। এর জন্য হাইড্রোলিকটা নিষিদ্ধ সরকার করছে, এটা পরিপূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। তো এই যে যখন গাড়ি চালান, তো গাড়ি ড্রাইভিং করার সময় কি একজন চালকের কি স্টাফের উপরে শতভাগ নির্ভরশীল হওয়া উচিত নাকি, এই বিষয়ে আপনি কি বলবেন? শুনুন, মূল কথা, একজন চালক যিনি একটা গাড়ি চালাবেন 2 কোটি 2.5 কোটি টাকা কিংবা 10 লাখ টাকার একটা গাড়ি চালাক না, আমি যদি একজন স্টাফের উপরে নির্ভরশীল হই, তাহলে তো আমি চালক হইলাম না। আমাকে সম্পূর্ণ আমার উপরে নির্ভরশীল হইতে হবে। হ্যাঁ, কোন ক্ষেত্রে আমি নির্ভরশীল হব? একটা কাজের প্রয়োজন আছে, হ্যাঁ এই জিনিসটা তুমি নিয়ে আসো, মিস্ত্রি ডাইকা নিয়ে আসো, এই ক্ষেত্রে আমি তার সহযোগিতা চাবো। গাড়ি চালাইতে গিয়ে যদি আমি তার সহযোগিতা চাই, তাহলে তো আমি চালক না, তাহলে আমার তো হেল্পারি কন্ট্রাক্টরি করাই ভালো। একটা গাড়িতে ডান দিকে লুকিং গ্লাস, বাম দিকে লুকিং গ্লাস, মাঝখানে লুকিং গ্লাস, পিছনে বর্তমানে আমরা যে গাড়িগুলো চালাইতেছি পিছনে সিসি ক্যামেরা দাও, তা আমি সব দেখতেছি, তারপরে আমি হেল্পারের উপরে নির্ভরশীল না। এমন সময় দেখা যায় যে আমরা এই বাম দিকে একটু গাড়ি লাগছে, আমার দোষেই লাগছে, হেল্পারে কইলাম যে তুই দেখলি না, আচ্ছা ও দেখে কি করবো? গাড়ি চালাইতেছি আমি, দেখা উচিত ছিল আমার, এখন ভুলটা আমি করলাম, চাপাই দিলাম হেল্পারের উপরে। এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। গাড়ি লাগা, হ্যাঁ ই করা সম্পূর্ণ দায়ী চালকের। এখন দেখা যায় দূরপাল্লার গাড়ি চালাইতে গিয়ে অনেক সময় আমরা স্মরণ থাকে না, একটা ডিভাইডার আছে, একটা স্পিড ব্রেকার আছে, আমার হয়তো খেয়াল নাই, আমি খুব স্পিডে চালাই দিয়েছি। ওই ক্ষেত্রে হেল্পার আমারে বলতে পারে, ওস্তাদ সামনে তো একটা ডিভাইডার আছে, এটা স্লো যান। এই সহযোগিতাটা সে আমারে করতে পারে, এর বাইরে না। এর বাইরে আমার কি সহযোগিতা করবে সে? আমি যদি গাড়ি না চালাইতে পারি, তার সহযোগিতায় গাড়ি চালাই, ডাইনে লন বাই লন, এই করেন সেই করেন, তাহলে তো আর আমার চালক হয়ে লাভ নাই। আমি চালক হইলে সম্পূর্ণ দায়ভার আমাকে নিয়েই গাড়ি চালাইছি, হেল্পার সুপারভাইজারের উপরে নির্ভরশীল হইলেও না। হ্যাঁ, আমিও তখন খেয়াল করবো যেহেতু যাত্রীবাহী গাড়ি, আমার সুপারভাইজার আমার কোনো যাত্রীর সাথে খারাপ বিহেভ করে কিনা, আমার যাত্রী কোনো কমপ্লেন দেয় কিনা তার বিরুদ্ধে, ওই জিনিসটা আমি খেয়াল রাখবো। হ্যাঁ, তো চলন্ত অবস্থায় না। তো এই যে লং রুটে গাড়ি চালান, তো রাতে অনেক সময় গাড়ি চালানো লাগে, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? আমার সালটা মনে নাই, যখন আমাদের বাংলা এসি এনা কোম্পানিতে তখন বাংলা এসি আসলো, 1G আসলো, আমি সিলেট থেকে গাড়ি ছাড়ছি, আমার গাড়িটার নাম্বার ছিল 6923। আমি সিলেট থেকে সিটিং 36 সিটের গাড়ি, সিলেট থেকে সিটিং, আমরা সিলেট থেকে রওনা করলাম, রওনা করে হোটেল পর্যন্ত আসলাম। একটা যাত্রী রাস্তায় খুব বমি করতেছে, তোরে ওই যে দেওয়া হলো, বালতি দেওয়া হলো, বালতিটা দেওয়া, তা আমরা তখন আমাদের একটাই হোটেল ছিল, হাইওয়ে আমরা ব্রেক করতাম। ওইখানে ব্রেক করার পরে আমাদের ওইখান থেকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো গাড়িটা পরীক্ষা করছে, আচ্ছা সব যাত্রীকে করার পরে আমরা যখন হাইওয়ে থেকে গাড়ি ছাড়লাম, হাইওয়ে থেকে গাড়ি ছাড়ার পরে মাধবপুর ব্রিজ পার হয়ে 5 নম্বর থেকে 6 নম্বর গিয়ার গাড়িটা লাগাইছি। A3 পরে যে 2জন যাত্রী বসা ছিল, A3 যাত্রীরা আমার এই কালারটা ধরে টান দিয়ে বানারের ভিতরে ফালাই দিল। A4 যে যাত্রী ছিল সে স্টিয়ারিং এ বসলো, আমার গাড়ি 70-80 স্পিড, এই অবস্থায় ফালাই দিয়ে এখানে টান দিয়ে আমার নিয়ে গেল ওই স্টিয়ারিং বল, এই রানিং এ সে গাড়ি চালাচ্ছে দিক দিয়ে, লাইটটা জ্বালাই দিল, জ্বালাই দিয়ে আমার কোমরের ধইরা পিছন দিকে লয়ে গেল, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকেন, কথা বললেই স্টেপ করুন। তা আমার কোমর ধরে পিছনে লয়ে গেল, পিছে নিয়ে আমার E1 এ বসাইলো, আর গাড়ি থেকে 9 জন দাঁড়ায় গেল, এই 2 জন ছাড়া আরো 7 জন, 9 জন ছিল ডাকাইত, তারা টিকিট কেটে সব সিলেট থেকে উঠছে, আলাদা আলাদা টিকিট কেটে উঠছে, দাঁড়ায় গেল, দাঁড়ায় বললো যে সবাই বললো সবাই চুপচাপ থাকেন, যার যা আছে রেডি রাখেন, বাইর করেন। একজন এই যে হাতা নিয়ে শুরু করলো, টাকা পয়সা সবাই নিলে, একজন সেনাবাহিনীর অফিসার ছিল এখানে বসা, B3 খুব সম্ভব, সে একটু চেঁচামেচি করারও তার 2-3টা চটকনা দিল, বাস পুরাই ঠান্ডা, ছুরি একটা পিস্তল আছিল দিয়া সবার ঠান্ডা করে সব হাতায় নিল। আমার গাড়িতে একটা রুগী ছিল, ডায়াবেটিস হসপিটাল যাবো, পরদিন তার অপারেশন, ওপেন হার্ট সার্জারি অপারেশন, 3.5 লাখ টাকা ক্যাশ ছিল, আর 6টা ল্যাপটপ ছিল গাড়িতে। ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রী ছিল আমার গাড়িতে, নেপালি মেয়ে যাত্রী, মোবাইল টোবাইল সব কিছু হাতায় নিয়ে গেল, নিয়ে চান্দুরা পার হইয়া একটা ভাঙ্গা ব্রিজ আছে, এখানে গাড়িটা রাইখা আমার সুদ্ধা টান দিয়ে নিচে নামাইলো,
নামায় কইলো মুরব্বী আপনার বাপের সমান বয়স, আপনারা কোনো স্টেপ করলাম না, সোজা গাড়ি লয়ে চালাই যাবেন। আমি গেটের উপরে উঠছি, পিস্তলের বাড়ি দিয়ে এনে লম্বা গ্লাসটার ভিতরে বাড়ি দিল, গ্লাসটা ফাইটা গেল। আমি স্টেডিং এ বইয়া গেটটা লক করে আমি যাত্রীকে বললাম যে ওরা 9 জন মানুষ, আমরা ইচ্ছা করলে ধরতে পারি। আমরা হইলাম 30 জন, ওরা হইলো 9 জন। সেটাই, আমরা ইচ্ছা করলে ধরতে পারি, যে একটা পিস্তল নাহলে একজনকে গুলি করবো। সেনাবাহিনী অফিসার আমার দিল ধমক, হ্যাঁ আপনার গাড়ি লয়ে টান দেন। তা আসলাম, কিছু দূর আইসা পুলিশের গাড়ি পাইলাম। আমি স্লো করে যে পুলিশে জানাবো, আমার ধমক দিল আপনি সোজা র্যাব অফিসে যান। তো গাড়ি নিয়ে ঢাকা চলে আসলাম। আসার মাঝখানে আমার মোবাইল ছিল, মোবাইল তো আমি নিচে ফালাই দিয়েছিলাম, পরে আবার ফোন দিয়ে হাইওয়ে জানাইলাম, ওরা আবার থানারে জানাইছে, পুলিশের গাড়ি বাইরেছে। তা আমরা তো ঢাকায় চলে আসলাম, এয়ারপোর্ট থানায় আসলাম। অনেক ঘটনা, যেমন ওই র্যাব অফিসে ঢুকলাম সেনাবাহিনীর অফিসারের কথায়। র্যাব অফিসার আমরা সুরের কাজ করি, আপনার যে থানার আন্ডারে হয়েছে ওইখানে যাওয়ার কথা ছিল, এখানে আসছেন কেন? আপনারা যে কোনো থানার সহযোগিতা। এয়ারপোর্ট থানায় গেলে যাওয়ার পরে ওরা মানে সম্পূর্ণ উল্টা আমাদের ফাঁসাই দিল, এগুলোকে সম্পর্ক আছে, এগুলো কথা বলছে এরাই করছে কথা। যাকে কথা বলার পরে সেনাবাহিনীর অফিসারটাই বললো। যখন এয়ারপোর্ট থানায় যখন এই কথাগুলো বললো না, তখন আমাদের শ্রমিক নেতা ছিল নিজাম ভাই আর আতিক সাহেব গেছে, আমাদের ম্যানেজার জিএম সাহেব, এদের সামনে ওরা খুব গালাগালি করলাম। এখন যে মামলা করবো, ডাকাতি হয়েছে, মামলা করার মানুষ নেই। ওই যে ভদ্রলোকের 3.5 লক্ষ টাকা ক্যাশ নিয়েছে, এই ভদ্রলোকের দিয়ে জোর করে ওই সেনাবাহিনীর অফিসারে মামলা করাইলো। আসামি কারা অজ্ঞাত, আমাকে নাম দিতে চাইলো, ওই ভদ্রগুলোর না, ওনাদের সাথে তো কোনো নাই, ঢাকাইতে নিছে, ওনাদেরকে আমরা আসামি করবো কেন? সেটাই। তারপরও আমাদেরকে এখান থেকে আমরা মাইক্রো দিয়ে এই থানার 2 জন পুলিশ সহ আমরা আবার ওই বিজয়নগর থানায় গেলাম, যেহেতু মামলাটা ওইখানে করতে হইব। ইন দি মেন টাইমে ওই ডাকাইতরা ওইখানে নামাই গিয়া ভাগ কইরা এক একজন এক এক ভাবে যাইতেছে। ওই 2 জন ডাকাই, যে ড্রাইভার ছিল আর একজন ছিল ডাকাই, এই 2 জন ডাকাই রাস্তাটা যাইতেছিল, পুলিশের গাড়ির দিকে দিছে দৌড় দিছে। পুলিশের গাড়ি তো আর জানে না ওরা কারা, দৌড় দিছে। পরে পুলিশের গাড়ি থামায় অগো পিছে দৌড় দিছে, ওই নামাই গিয়া ক্ষেতের ভিতরে দুটাকে ধরছে। ধরার পরে ওরা ওদের যে টাকা পয়সা পাইছে, মোবাইল পাইছে 6-7টা। কিরে তোরা স্যার আমরা জুয়া খেলে দিচ্ছি। জুয়া খেলে দিচ্ছে ওই মোবাইল, ওই আইফোনের ভিতরে টিপটা দেয়, ছবি হইলো নেপালি মেয়ে, ওই ছাত্রীদের, ওদের 2টা আইফোন ছিল, ওই আইফোন নেপালি ভাইয়ারাও তখন লগে জুয়া খেলছে না, দৌড়ে লয়ে গেছে। পরে আমরা গেছি থানায় যাওয়ার পরে আমাদেরকে বললো যে ওই দৌড়ে আনছে। আমার জিজ্ঞেস ছিল যে চিনেন কিনা। তো এখন আমরা যেহেতু রোডে গাড়ি চালাইতে, তখন তো ডাকাইতের খুব উপদ্রব। কারণ আমি বললাম আমার চেহারাটা তো ওরা চিন্না রাখবো। আমি বলছি যে পুলিশ অফিসারে জিগাইলো যে ওরা ছিল। আমি কই স্যার এর ভিতরে তো আমার জোর করে নামাইছে, আমি খেয়াল করতে পারিনি ভালো। আমার সুপারভাইজার তো ডাইরেক্ট সারা এসাইলো, গাড়ি চালাইছে, এরা এই করছে। তো সাক্ষীটাকে দিয়ে যাই হোক আমরা ওইখান থেকে আসলাম। আসার পরে ওদেরকে আবার কুমিল্লা নিয়ে আসলো। ওইখানে আসার পরে পুলিশ অফিসার আমার জিগাইলো, আমি একই কথা বলছি স্যার আসলে আমি খেয়াল করতে পারিনি। তারপরে এটা সমাধানটা কি হয়েছিল? সমাধানটা লাস্টে ওই পুলিশ অফিসাররা ওরে 3 মাস পরে জামিন চলে আসছে। আর পরবর্তী টাইমে ওই যে মোবাইলটি জমা রাখছিল, ওই নেপালি মেয়েরা যখন ছুটিতে কাটাইয়া দেশের থেকে আসছে, ওরা তো জিনিসটা জানার পরে থানার থেকে এই করে আবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খবর নিয়ে ওরা আসার পরে ওদের মোবাইল টোবাইল দিয়ে দিচ্ছে। আর বাদ বাকি যা ছিল এগুলি সবই কেউ ওটার খোঁজ খবর করে নেই। আর তো অনেক সময় হয় কি, অনেক চালকরা রাতের বেলা গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক ভৌতিক বা প্যারানরমাল কিছু ফেস করে, এরকম কোনো কিছু আপনার সাথে হয়েছে না? আসলে এরকম অনেকেই আমার বলে যে এই দেখছি সেই দেখছি, আমি এরকম কিছুই আজও দেখি নাই। ওই যে আউসকান্দির পরে একটা টার্নিং আছে, এখানে মাঝে মধ্যে শুনতাম অনেকে কইতো যে এখানে এরকম একটা আছে, রাত্রে দেখা যায় অনেক লম্বা একটা লোক, পাও নাই, যাইতেছে সাদা দবদবা। এই জিনিসটা আমার ব্রেনে খুব কাজ করতেছিল যে আসলে এরকম কিছু আছে কিনা। হঠাৎ একদিন আমার চোখে পড়লো, সাইড দিয়ে এক ভদ্রলোক সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরা, সাদা ফাঁক একটা কান দিলে সাইড দিয়ে যাইতে, খুব লম্বা মানুষ। আচ্ছা, 6.5 ফিটের নিচে হইব না, 6.5 ফিট 7 ফিট হইতে পারে। তো ওই ভদ্রলোক হাইটা যেতেছে, তা আমি আস্তে আস্তে স্লো করলাম গাড়িটা। স্লো করে দেখলাম যে না, খুব সম্ভব আমি থামাইলাম গাড়ি, থামাই আমি ভদ্রলোকের সালাম দিলাম। আমি বললাম আঙ্কেল কই যান? কয় মসজিদে যাইতেছি। বাবা এত ভোরবেলা যাইতেছেন? কয় আঙ্কেল গিয়া মসজিদ খুলুম, তাহাজ্জুদ পড়ুম, তারপরে আজান দিই। আচ্ছা, মানে উনি মুয়াজ্জিন ছিল। হ্যাঁ, আসলে আমরা মাঝে মধ্যে চালকরা রাত্রে গাড়ি চালাতে গিয়া অনেক সময় পেরেশানি থাকে বিচে, এই যে অলৌকিক কিছু দেখা, এটা আমার এটার প্রতি বিশ্বাস নেই। আর আমার কাছে এরকম কিছু পড়ে নাই। তো আমি অনেক ফলো করছি আমার এই 43 বছরের লাইফে, ড্রাইভিং লাইফে আমি অনেক ফলো করছি, আমার সামনে এরকম কিছু হয় নাই। এক সময় দেখা গেছে আমি কিছুদিন ট্রাক চালাইছি,
একদিন নাটোর থেকে আসতেছি, হঠাৎ মনে হইতে রাস্তার সামনে বড় পাহাড়, মাথা লাড়া দিচ্ছে, আবার দিন না ঠিক আছে। ঠিক হয়ে গেছে। এইটার মূল কারণটা হলো তখন আমার শরীর ছিল ক্লান্ত, আমি দুর্বল, ঘুমের ভাব ধরে আসছে, তখনই মনে হয়েছে কি যেন একটা, আসলে বাস্তবে এরকম কিছু আছে কিনা আমি এর সম্মুখীন হই না, আর আমি এটা বিশ্বাস করি না। যাক, জিন বলতে যে একটা কিছু আছে, হ্যাঁ, এটা জিন তো বিশ্বাস অবশ্যই করেন। আছে, অবশ্যই জিন এটাই। আছে, হ্যাঁ, কিন্তু এরকম সম্মুখীন আমি হইনি, আল্লাহ আমার এরকম করে নাই। এই অ্যানা ট্রান্সপোর্টে আছেন, অ্যানা ট্রান্সপোর্ট সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন সর্বশেষ। আসলে এনা ট্রান্সপোর্ট সম্বন্ধে বলার কিছু নাই বলতে, এনা ট্রান্সপোর্টই এর বিকল্প, আমি অনেক পরিবহন গাড়ি চালাইছি, এনা ট্রান্সপোর্টের বিকল্প আর কোনো পরিবহন নাই। আসলে সবচাইতে বড় একজনের দায়িত্বে যদি কোনো জিনিস থাকে, ওই জিনিস সবসময়ই ভালো হয়। যাক, আর সেটাই। এনা পরিবহন এমন একটা পরিবহন যে এনএস সাহেবের ইশারা এক পাও লড়ার কারো রাস্তা নাই। আর এনএস সাহেব এমন একজন মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, উনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। এখন রাজনীতি সে যে দলের মনে কয় করুক, এটা বিষয় না, আমি যে ভালো কাজটা করে তার ভালো প্রশংসাটা আমার করতে হবে। সেটাই। আমি পরিবহনে আসার পরে ওনার আগের লাইফটা ছিল একরকম, যেমন 96 থেকে 2001 ছিল একরকম, আর 2008-এর পরে ছিল আরেক রকম। হুম। ওনার ভবিষ্যৎটা ওনার ইটা এরকম, কে কি করলো না করলো, আমার দেখা গাড়ির যাচ্ছে না। স্টাফ সবসময় পরিপাটি থাকতে হইব, ইস্তারি করা জামা গায়ে দিতে হইব, শেভ করে থাকতে হইব, যে দাড়ি রাখে দাড়ি রাখলো, যে দাড়ি না রাখে সুন্দর ক্লিন শেভ করে থাকলো, পরিপাটি থাকতে হইব, এগুলো মূল কথা, এবং গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হইব। সেটাই। আর এনা সার্ভিসের মূল উনি সবসময় কড়া শাসনে রাখে। কিরকম, যেমন আপনি অ্যাক্টিভ আসবেন, নাইমা যাবেন, নাইমা আপনি ছুটি গেলে পরের টিপ আবার আসবেন, এই জিনিসটা হলে সবচেয়ে বেটার। হুম। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যে বেতন পাই, দেখা গেছে যে একদিন যাই আরেকদিন আসি, তো আমার বেতন হলো 23, তাহলে 2 দিন গেল গা, আমি 4 দিনে যদি 2300 টাকা বেতন পাই, আমার সংসার চলে না। সেই ক্ষেত্রে বেতনের ব্যাপারে বিবেচনা, তবে অন্য কোম্পানির তুলনায় আমাদের বেতন অনেক এটা বেশি। সেটাই। এখন পরিবহনের অবস্থা খারাপ, টিপ হইছে না, যাত্রী কম হয়, এটার জন্য কোম্পানির দায়ী করা যাবে না। যাক, তবে অলওয়েজ এনা ভালো, যাক, যাক। এই পর্যন্ত এনার কোনো খারাপ দিক পাই নাই, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মালিক থেকে শুরু করে, সব সাইড আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে কষ্ট করে বাস লাভাররা ভিডিও করে, বাসকে ভালোবেসে তো তারা করে, তো তাদেরকে কেমন চোখে দেখেন বা তাদের উদ্দেশ্যে কিছু আসলে বলার বাস আছে? লাভারদের প্রতি আসলে আন্তরিক শুভেচ্ছা রইল এবং থাকবে, আমি যতদিন বাইচা থাকি তাদের প্রতি একটা কৃতজ্ঞতা। তারা যে এত শ্রম দিয়া রাস্তার কর্নারে কর্নারে দাঁড়াইয়া আমাদেরকে ফলো করে, হ্যাঁ, ফলো করে ছবি টবি বিভিন্নভাবে কইরা দেয়, তাদের প্রতি তো এক মানে মনে অন্তরের অন্তর থেকে ভালোবাসা আছে এবং থাকবো। যাক, হ্যাঁ, তারা নিজের ত্যাগ করে, দেখা যায় যে এখানে কোনো লাভের অংশ নাই। হুম, এই যে ঘুরা ঘুরে বিভিন্ন জায়গায় দেখি যে তারা এই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে দেয় পকেটের পয়সা খরচ করে, যাইয়া তারা এই ছবিগুলা কালেকশন করে, কোন পরিবহন কি, কোন চালক কিভাবে গাড়ি চালায়, কোন গাড়িটা দ্রুত গতি যায়, হ্যাঁ। এই জিনিসগুলা দিয়ে যে সতর্ক করে, এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আপনার জন্য শুভকামনা রইল। আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া যে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এতক্ষণ ধরে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। এছাড়া যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভালো থাকবেন, আপনাকে কষ্ট দিলাম। আপনাকেও ধন্যবাদ, আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ এবং ভালো থাকেন, আমাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও আরো যাতে করতে পারেন। হ্যাঁ, একবারে ছোটর থেকে বড় পর্যন্ত এরকম ভিডিও করে মানুষের সচেতন এবং দেশের মানুষকে সচেতন, দেশকে সচেতন, হ্যাঁ, করবেন, এটাই আমাদের আশা। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হ্যাঁ, এই কাজে যাতে আপনাদের সেটাই। সফলতা আসে। হ্যাঁ। আর আপনারা যেই নিয়ে করেন এই কাজগুলা, আল্লাহ আপনার এখানে সফলতা দান করুক। তো সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।